আলাইকুম। আমি নাইমুর মোর্শেদ নীরব এবং স্বাগতম জানাচ্ছি আমাদের চ্যানেলে। এবং আজকে আমরা গত ভিডিওতে সিআরপিসির এই সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম এবং আমরা গত ভিডিওতে সিআরপিসির 3টি স্তরের কথা বলেছিলাম। একটি বিচার পূর্ব স্তর, একটি বিচারিক স্তর এবং পরবর্তীটি ছিল বিচার পরবর্তী স্তর। তো আমরা বিচার পূর্ব স্তরের আমলে গ্রহণ সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করেছিলাম এবং টেকিং কগনিজেন্সে যেসব রিলেটেড যেসব সেকশন আছে সেসব সেকশন সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম সিআরপিসির। এবং সেখানে বহুত ধরনের সেকশন আমরা দেখেছিলাম। আপনারা চাইলে ভিডিওটি যে দেখে আসতে পারেন। এবং আজকে আমরা বিচারিক স্তরের কিছু ইম্পর্টেন্ট সেকশন নিয়ে আলোচনা করব এবং বিচারিক স্তরের কিছু ধাপ সম্পর্কে আমরা জানবো আজকে। এবং এভাবে বিচারিক স্তর সহ প্রত্যেকটি সেকশন আমরা কভার করব স্টেজ বেসিস, এবং বাদ বাকি যেসব ইম্পর্টেন্ট বিষয়পত্র আছে সেই বিষয়গুলো আমরা ধীরে ধীরে দেখব। এবং এর পাশাপাশি আমরা সিআরপিসির পাশাপাশি অন্যান্য যত সাবজেক্ট আছে সেগুলোর আমরা স্টেজ ভিত্তিক সেকশন ভিত্তিক সব বিষয়পত্রগুলো আমাদের চ্যানেলে আস্তে আস্তে আপলোড করব। আশা করি পাশে থাকবেন। এবং আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বিচারিক স্তরের কিছু বিচারিক স্তরের শুরুর কিছু বিষয়। আমরা গত ভিডিওতে আমরা প্রি স্টেজের টেকিং কগনিজেন্স সম্পর্কে আলোচনা করেছিলাম এবং আজকে আমরা বিচারিক স্তরের কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। যেখানে শুরুতেই আমরা এখানে আমরা দুটো কোড থাকে, একটি ম্যাজিস্ট্রেট কোড এবং সেশন কোড। তো দায়রা কোড, সেশন কোড বা দায়রা কোড বলা হয়। তো দায়রা জজ কোডেরটা আজকে আলোচনা না করে আমরা ম্যাজিস্ট্রেট কোডের কিছু বিষয় সম্পর্কে আলোচনা করব। সেই যেই বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব, সেহেতু আমরা ধীরে ধীরে সেই সেকশনগুলো খুব এলাবোরেটলি আমরা তুলে ধরবো। তো আমাদের ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারিক স্তর বলতে গেলে শুরুতেই যে বিষয়টি আসে সেটি হচ্ছে 241-এর থেকে শুরু হয়, যেটি 241-এর কতে বলা হয়েছে যে ম্যাজিস্ট্রেট কোর্টে চার্জের যে বিষয়টি আছে সেখানে যদি কিছু বিষয়পত্র যখন আনয়ন করা হয়, নালিশ আনা হয় বা এফআইআর দায়ের করা হয়, সেই বিষয়গুলো যখন সম্পর্কে যখন আনুষ্ঠানিকভাবে অভিযোগ আনয়ন করা হয়, সেখানে বিভিন্ন ধরনের অভিযোগ সেটি অভিযোগটি আনয়ন করা যেতে পারে। সেটি অভিযোগ বা এফআইআরের মাধ্যমে তদন্ত রিপোর্ট পেশ করা যেতে পারে, বা 161 বা 164 যে বিষয়পত্র আছে, যে দোষ স্বীকারোক্তিমূলক বা জবানবন্দি যেটি থাকে 161, তারপরে মেডিকেল সার্টিফিকেট, ময়নাতদন্তের তালিকা থাকতে পারে, রাষ্ট্রপক্ষের বক্তব্য বা আসামিপক্ষের বক্তব্য, যে যাবতীয় যেসব বিষয়পত্রগুলো আছে সেই বিষয়পত্রগুলো যখন ম্যাজিস্ট্রেট করে উত্থাপন করা হবে তখন সেটিকে বিবেচনা করা হবে। এবং সেটি বিবেচনা করার পরে যদি দেখা হয় যে আদালত সেটি নির্ধারণ করবে যে আদৌ সেই বিষয়টি চার্জ গঠনের যোগ্য কিনা, না এখানে আদৌ কোনো ভিত্তি আছে কিনা, বিষয়টি বেসলেস কিনা। আদালত যদি দেখতে পায় যে বিষয়টি সেখানে ভিত্তিহীন এবং এখানে চার্জ গঠন বা অভিযোগ গঠন করার মতো কোনো ভিত্তি নেই, তাহলে আদালত সেই বিষয়টিকে সেখানে ম্যাজিস্ট্রেট কোর্ট সেটা অব্যাহতি দিয়ে দিতে পারে। এবং এই অব্যাহতি বিষয়গুলো আমরা ইন ডিটেলস জানবো। তো ম্যাজিস্ট্রেট কোর্টের এই বিষয়গুলো, বিচারিক বিষয়গুলো আলোচনা করা আছে 241 থেকে 245 পর্যন্ত, এবং সেশন কোর্টেরটা আলোচনা করা আছে 265 ক থেকে 265 ঠ পর্যন্ত। এবং এর পাশাপাশি আমরা বিচারিক স্তরের মধ্যে সংক্ষিপ্ত বিচারের কিছু বিষয়পত্র পেয়ে থাকি, যেগুলো আলোচনা করা আছে 260 থেকে 265 পর্যন্ত। তো বিচার কার্যক্রমের আমাদের শুরুতে যেটা আমরা পেয়েছি যে 241-এর এতে, 241-এর ক, সেখানে বলা হয়েছে যে যেগুলো আমরা বিষয়পত্র রয়েছে যেগুলো মাত্র বললাম, এই বিষয়গুলো যখন কোর্টে উত্থাপন করা হয় তখন কোর্ট যদি দেখে যে এখানে অভিযোগ গঠন ভিত্তিহীন এবং এখানে অভিযোগ গঠন করা সম্ভব নয়, চার্জ গঠন সম্ভব নয়, তখন সেখানে মামলাটি সেখানে সেই অভিযুক্ত ব্যক্তিকে অব্যাহতি দিয়ে দেওয়া হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের কিছু নিয়মকানুন ফলো করতে হবে। যেমন আসামিকে সেখানে হাজির করতেই হবে, এবং সে যদি জেলেও থাকে তাহলে জেল থেকে হলেও তাকে সেখানে কোর্টে উপস্থিত থাকতে হবে। এবং দাখিলকৃত যেসব কাগজপত্র রয়েছে সেই কাগজপত্রগুলো আদালত বিবেচনা করবে। তার পাশাপাশি আসামির জবানবন্দি গ্রহণ করতে পারে, বা আসামি বা বাদীর যে বক্তব্য আছে তাদেরকে বক্তব্য রাখার একটি সুযোগ করে দিতে পারে। তারপরে এই বিষয়গুলো বিবেচনা করার পরে, যেগুলো বললাম যে এই বিষয়গুলো বিবেচনা করার পরে আদালত ভিত্তিহীন মনে করলে সেখানে আদালত তাকে অব্যাহতি দিবে। তো আমরা এখানে কিছু বললাম যে যাবতীয় কাগজপত্র। তো যাবতীয় কাগজপত্র বলতে আমরা কোন কোন বিষয়কে বিবেচনা করতে পারি, আমরা এখন সেই বিষয়টি সম্পর্কে জানবো। যাবতীয় কাগজপত্র বলতে আমরা নালিশ বা এফআইআরের নালিশটি করা হয়েছে বা যেই এফআইআরটি দায়ের করা হয়েছে সেই বিষয়টি আমরা বা সেই পত্রটি আমরা আদালতে দায়ের করতে পারি, সেটি আদালত বিবেচনা করতে পারে, যেটা যাবতীয় কাগজপত্রের মধ্যে পড়ে। এবং তার পাশাপাশি 173-এর তদন্ত রিপোর্ট, 173 সম্পর্কে আমরা ইন ডিটেলস আলোচনা করব পরবর্তী ভিডিওগুলোতে। এবং 173-এর তদন্ত রিপোর্ট থাকতে পারে, 161 জবানবন্দি থাকতে পারে, 164-এর জবানবন্দি থাকতে পারে, যেখানে দোষ স্বীকারোক্তিমূলক
জবানবন্দিটি নেওয়া হয় 164-তে, এবং এর পাশাপাশি জব্দ তালিকা বা ময়নাতদন্তের যে রিপোর্ট থাকে এই বিষয়গুলো যে আসে এগুলোকে বলা হচ্ছে যাবতীয় কাগজপত্র। এই যাবতীয় কাগজপত্রগুলো তারা বিবেচনা নিয়ে থাকে, এবং কিছু কাগজপত্র আছে যেগুলো আসলে গ্রহণযোগ্য নয়, যেগুলো আর কি এই স্টেজটাতে গ্রহণ করা হয় না আদালত দ্বারা, সেগুলো আমরা এখন জানবো। যেগুলো গ্রহণ করা হয় সেটা হচ্ছে ম্যাটার অফ ট্রায়াল যেগুলো থাকে, যেমন হচ্ছে যেগুলো প্রমাণের জন্য সাক্ষীর প্রয়োজন, সেই ম্যাটার অফ ট্রায়ালগুলোকে এই চার্জ গঠনের সময় উপস্থিত করতে দেওয়া হয় না, এবং সেটিকে সেই বিষয়টি দাখিল করা যায় না। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি প্লি অফ এলিবাইয়ের কথা, যেই প্লি অফ এলিবাই সম্পর্কে আমরা আমাদের এভিডেন্স অ্যাক্টের সম্পূর্ণ বিষয়গুলো যখন আলোচনা করেছি, সেই এভিডেন্স অ্যাক্টে আমরা তখন প্লি অফ এলিবাই সম্পর্কে আলোচনা করেছিলাম 111-র ক্ষেত্রে বা 103-এর ক্ষেত্রে। তো সেই প্লি অফ এলিবাইটা হচ্ছে অন্যত্র থাকা, একটি অপরাধ সংগঠনের সময় সেই ব্যক্তিটি অন্যত্র ছিল, সেই বিষয়ক একটি প্রমাণ। তো এই বিষয়কে যে নির্দিষ্ট একটি বিষয় যে প্রমাণ করতে যাচ্ছে অন্যত্র থাকা বা প্লি অফ এলিবাইয়ের বিষয়টি, এই বিষয়টি যদি ঘটে থাকে তাহলে এই বিষয়টি এখানে উত্থাপন করার মতো স্কোপ তাকে দেওয়া হবে না। তো মানে হচ্ছে এই বিষয়টি প্রমাণের জন্য এখানে কিছু সাক্ষীর প্রয়োজন, সাক্ষী ব্যতীত এগুলো প্রমাণ করা যায় না, শুধুমাত্র মৌখিক বিবৃতিতে। তো এই মৌখিক বিবৃতিতে যেহেতু প্রমাণ করা যায় না, সাক্ষীর প্রয়োজন। এই ম্যাটার অফ ট্রায়াল যে ধরনের, এই ম্যাটার অফ ট্রায়াল ভিত্তিক কিছু যে বিষয়গুলো থাকবে, সেই বিষয়গুলো কোর্টে এই চার্জ গঠনের সময় উপস্থিত করা যাবে না। এর পাশাপাশি আসামির দাখিলকৃত দলিলপত্র যেগুলো আছে, আসামি কর্তৃক যেসব দলিলপত্র, সেগুলো কোনো কিছু তখন গ্রহণ করা হবে না। এটি একটি প্রিমা ফেসি বিষয়পত্র থাকবে, যে আক্ষরিক শুরুর দৃষ্টিতে যেটি দেখা যায় সেই অনুযায়ী এখানে একটি বিবেচনা করা হয়। এবং তারপরে আরেকটি বিষয় আছে যে তদন্তে যখন কোনো তথ্য পেয়ে থাকে ইনভেস্টিগেশন অফিসার যে থাকে, তদন্তে যখন সে কোনো তথ্য গ্রহণ করে থাকে এবং সেটি তার যে পুলিশ রিপোর্ট আছে, যেটা আমরা বলেছিলাম 173-এর পুলিশ রিপোর্ট তারা বিবেচনা করবে যাবতীয় কাগজপত্রের ক্ষেত্রে। তো তাদের যে পুলিশ রিপোর্টটি আছে, সেই পুলিশ রিপোর্টে ওই যাবতীয় বিষয়টি বা যে তথ্যটি সে পেয়েছে সেটি তার পুলিশ রিপোর্টে সংযুক্ত করতে হবে। আদারওয়াইজ যদি পুলিশ রিপোর্টে সংযুক্ত না করে সে যদি বিষয়টি উত্থাপন করার ট্রাই করে, তাহলে সেটিকে আসামির দাখিলকৃত দলিল হিসেবে বিবেচনা করা হবে। তো যেহেতু আসামির দাখিলকৃত দলিল হিসেবে বিবেচনা করা হবে, একটু আমি আগেই মাত্র বললাম যে আসামির দাখিলকৃত যেসব দলিলপত্র থাকে সেগুলো এইসব বিষয়ে উত্থাপন করা যায় না, সেহেতু এখানে যদি পুলিশ রিপোর্টে সেই বিষয়টি সংযুক্ত না থাকে তাহলেও এই বিষয়গুলো উত্থাপন করা যাবে না। তো এই কাগজপত্রগুলো অ্যাকচুয়ালি গ্রহণ করার যোগ্য নয় এই স্টেজটিতে। এবং আমাদের এই বিষয়গুলো আরও কিছু বলতে গেলে বলতে পারি যে এফআইআর বা নালিশের যে বক্তব্যগুলো থাকে, আদালত যদি সেটাকে সত্য বলে গণ্য করে তাহলে অব্যাহতি দেওয়ার সুযোগ আছে। যেমন এখানে যদি আদালত শুরুতেই দেখতে পারে বা শুরুতেই যদি সে বিষয়টি সত্য বলে সেখানে গণ্য করে নিতে পারে, তাহলে সেখানে অব্যাহতি দেওয়ার একটি সুযোগ থাকে। বা বিষয়টি যদি এমন হতে পারে, আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে একটি সেকশনের আন্ডারে নালিশটি উত্থাপন করা হয়েছে, কিন্তু সেই সেকশনটি ওইখানে ভিত্তিহীন বা ওই সেকশনের সাথে ওই বিষয়টি ওই নালিশটি যায় না। তো সেই ক্ষেত্রে আদালত চাইলে সেখানে তাকে অব্যাহতি দিয়ে দিতে পারে। মানে তার যে অ্যাকচুয়াল যেই সেকশনটা থাকবে সেই সেকশনের আন্ডারে একটা প্রপার নালিশ ক্রিয়েট করার জন্য তাকে অব্যাহতি দিয়ে দিতে পারে, এবং অন্যভাবে তাকে, কারণ অব্যাহতির পরে চাইলে আরও সঠিক স্টেজে সঠিক প্রপার ওয়েতে প্রপার সেকশন ওয়াইজ মামলা করা যেতে পারে, সেহেতু তাকে এখানে অব্যাহতি দিয়ে প্রপার ওয়েতে আগানোর জন্য একটি ভিত্তি ক্রিয়েট করে দিতে পারে। এবং আদালতকে যদি এই ধরনের অব্যাহতি দিয়ে থাকে, আদালতকে অবশ্যই সেখানে কারণ দেখাতে হবে। কিন্তু সেখানে যদি চার্জ গঠন করা হয়, চার্জ গঠন করলে সেখানে কারণ দেখানোর কোনো প্রয়োজন পড়ে না। কিন্তু এই ধরনের এই ধরনের ক্ষেত্র বিশেষে অব্যাহতি দিলে সেখানে আদালতকে অবশ্যই কারণ উল্লেখ করতে হবে এবং কারণটি জানিয়ে দিতে হবে, সেটি লিপিবদ্ধ করতে হবে। এবং চার্জ গঠনের যখন শুনানি হয়ে থাকে, চার্জ গঠনের শুনানির ক্ষেত্রে সেম সিটিংয়ে আদেশটি দিতে হবে। মানে হচ্ছে যেদিন চার্জ গঠনের ডেট থাকবে বা 241-এর কয়ের যেই ডেটটি থাকবে, সেই ডেটে চার্জ গঠন করতে হবে। এবং সেই ডেটে যদি চার্জ গঠন না করে তাহলে অন্য তারিখ ধার্য করতে পারবে না। তো এটি বলা হচ্ছে যে চার্জ গঠনের শুনানি হতে হলে সেখানে সেম সিটিং আদেশটি দিতে হবে। সেম সিটিং বলতে যেদিন চার্জ গঠনের জন্য ধার্য করা হয়েছে সেদিনই সেই বিষয় সম্পর্কে আদেশ দিতে হবে। বলতে এই বিষয়টি এইভাবে উত্থাপন করতে পারবে না ম্যাজিস্ট্রেট কোর্ট যে আজকে চার্জ গঠন করা হবে না, পরবর্তী ডেট দেওয়া হলো, পরবর্তী এই ডেটে চার্জটি গঠন করা হবে, এই ধরনের কোনো দিন ধার্য করে দিতে পারবেন না। হয়তো সেদিন চার্জ গঠন করবে, আদারওয়াইজ সেখানে অব্যাহতি দিতে পারে বা অব্যাহতির বিষয়টি প্রমাণের জন্য পরবর্তীতে সে সময় নিতে পারে। কিন্তু চার্জ আজকে গঠন হবে না, আজকে সব কিছু উত্থাপন করা হয়েছে, সব কিছু ক্লিয়ারেন্স হয়ে গেছে, তারপরে সে আজকে চার্জ গঠন না করে আরও এতদিন পরে চার্জ গঠন করবে, এই ধরনের দিন ধার্য করা যাবে না। তো এই ছিল 141-এর আলোচনা। এবং এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটা হচ্ছে চার্জ গঠনের বিষয়।
যদি সেখানে ভিত্তিহীন না হয়, চার্জ গঠনের জন্য উপযুক্ত হয়ে থাকে, তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট 242 অনুযায়ী চার্জটি গঠন করে নেবে যদি অভিযোগটি বিশ্বাসযোগ্য হয় এবং প্রিমা ফেসি হয়ে থাকে, যেটা আমি পূর্বে বলেছিলাম যে প্রিমা ফেসির বিষয়টি শুরুর দৃষ্টিতে যেটি মনে হয় যে অভিযোগ গঠনের যোগ্য, সেই ক্ষেত্রে বিষয়টি বিশ্বাসযোগ্য হলে 242 অনুযায়ী চার্জ গঠন করে নেওয়া হবে এবং তার সাথে সাথে বিচারিক স্টেজটি এবং ট্রায়াল স্টেজটি চালু হয়ে যাবে এবং পরবর্তী স্টেজে ধীরে ধীরে আগাবে। তো এরপরে চার্জ গঠন হয়ে গেলে ম্যাজিস্ট্রেট কোর্টে 243 ধারা অনুযায়ী তাকে স্বীকারের জন্য জানতে চাবে, যে অভিযুক্ত ব্যক্তি আছে তাকে জিজ্ঞেস করা হবে যে সে তার এগেনস্টে যে চার্জটি গঠিত হচ্ছে বা গঠিত হয়েছে সেই বিষয়টি সে স্বীকার করছে কিনা। সে যদি সেখানে স্বীকার করে নেয় বিষয়টি, নর্মালি যেটা করা হয়ে থাকে না, সে যদি সেই বিষয়টি সেখানে স্বীকার করে নেয় তাহলে সেটি আদালত লিপিবদ্ধ করে নেবে এবং সেখানে সেই স্বীকারের ভিত্তিতে তাকে চাইলে দণ্ডিত করা যেতে পারে। কিন্তু এখানে দণ্ডিত করা গেলেও এখানে 10 MLR 39-এর একটি কেস আছে যেখানে বলা হয়েছে যে সেটি যদি মৃত্যুদণ্ডের ক্ষেত্রে হয়ে থাকে সেক্ষেত্রে দোষ স্বীকারের ভিত্তিতে সেখানে সাজা দেওয়া যাবে না। সেখানে আরও কারণ মৃত্যুদণ্ডের ক্ষেত্রে আমরা যে বিষয়টি জানি যে বিয়ন্ড এনি রিজনেবল ডাউট থাকতে নিঃসন্দেহ ভিত্তিতে সেখান থেকে কোনো সন্দেহের ভিত্তি বা সিটে পোটাও থাকা যাবে না, সেই ভিত্তিতে এখানে মৃত্যুদণ্ডের সাজা দিতে হলে দোষ স্বীকারের ভিত্তিতে সাজাটি দেওয়া যাবে না। তাকে আরও সাক্ষীর ভিত্তিতে সমর্থনযোগ্য আর সাক্ষী এবং সার্কামস্টেন্স সিচুয়েশন যেগুলো থাকে সেগুলো উপর ডিপেন্ড করে তারপরে তাকে সেই মৃত্যুদণ্ডের সাজা দিতে হবে। আদারওয়াইজ অন্যান্য কোনো সাজার ক্ষেত্রে হলে সেক্ষেত্রে দোষ স্বীকারের ভিত্তিতে তাকে সাজাটি দিয়ে দেওয়া যাবে। এটি বলা আছে 10 MLR 39-এর কেসে। তো এরপরে আমরা যে বিষয়টি দেখব 244-এর ম্যাজিস্ট্রেট কোর্টে, যে সেটা হচ্ছে যে যদি এখানে যে দোষ স্বীকার করতে বলা হয়েছিল সেখানে যদি দোষ স্বীকারটি না করা হয় তাহলে দোষ স্বীকার না করা হলে বাদী যে থাকবে বা ফরিয়াদি যাকে বলা হয় সেই ফরিয়াদির প্রথমে সাক্ষী গ্রহণ করবে এবং তার সমর্থনমূলক যারা সাক্ষ্য থাকবে তার সমর্থনমূলক সাক্ষ্যদেরও সাক্ষী গ্রহণ করা হবে এবং তাই আসামি পক্ষ যারা থাকবে তাদেরকে একটি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে। যখন ফরিয়াদি তাদের সাক্ষ্য তুলে ধরবে তখন অপর যে আসামি পক্ষ থাকবে তাদেরকে একটি সুযোগ দেওয়া হবে তাদের সমর্থন করার সাক্ষী তুলে ধরার জন্য। এবং তার পাশাপাশি এখানে অ্যাটলিস্ট এখানে হচ্ছে তারা সাক্ষী তাদের বিষয়পত্রগুলো, যে শুরুতে আমরা যেটা বললাম যে 241-এর কতে প্লিও পেলিবাইয়ের বিষয় বা নির্দিষ্ট বিষয় আসামির দলিলপত্র বা আসামির জবানবন্দি তুলতে পারবে না, সেটি এই চার্জ গঠনের পরে তারা এই বিষয়টি উত্থাপন করতে পারবে এবং সেই অনুযায়ী সাক্ষী দিয়ে তাদের বক্তব্য অনুযায়ী তারা সামনে আগাতে পারবে। এবং ফরিয়াদি বা বাদীরা যদি মনে করে যে তাদের কোনো ডকুমেন্ট বা সাক্ষী হাজির করাতে হবে, তো সেক্ষেত্রে যদি তারা কোনো সাক্ষী বা ডকুমেন্ট হাজির করাতে চায় সেক্ষেত্রে আদালতে আবেদন করা হবে একটি, এবং সেখানে যেই প্রসেস ফিটি থাকবে সেই প্রসেস ফিটি ফরিয়াদি বা বাদী প্রদান করবে এবং সেই ভিত্তিতে প্রসেস ফি প্রদানের ভিত্তিতে সেখানে ডকুমেন্ট বা সেই সাক্ষীটিকে হাজির করানোর জন্য আদালতে আবেদন করতে পারে এবং আদালত আদেশ দিলে সেই অনুযায়ী হাজির হবে। তো এই ছিল 244। এরপরে 245-এর ক্ষেত্রে 245-এর এরপরে সে 245 সেখানে হচ্ছে যে একটি যুক্তিতর্ক হবে এই বিষয়টির পরে, যুক্তিতর্কের পরে আদালত একটি রায় প্রকাশ করবে এবং রায়ে হয় তাকে দণ্ডিত করা হবে, আদারওয়াইজ তাকে খালাস যদি সেটি ভিত্তির হয় বা সেখানে যদি কোনো দোষ না পাওয়া হয়ে থাকে তা বা অভিযোগের কোনো ভিত্তি না পাওয়া হয়ে থাকে সেক্ষেত্রে তাকে খালাস দিয়ে দেওয়া হবে। এবং আদালত যদি দেখে যে পরিমাণ দণ্ডটি দেওয়ার মানে ম্যাজিস্ট্রেট কোর্টের সেই ম্যাজিস্ট্রেট কোর্টের যে পরিমাণ দণ্ড দেওয়ার এখতিয়ার তার আছে সেই এখতিয়ারের মধ্যে সে যেই অপরাধটি করেছে সে যে পরিমাণ শাস্তির যোগ্য সেই পরিমাণ শাস্তিতে দণ্ডিত করার যদি তার এখতিয়ার না থাকে তাহলে আদালত 349 সিআরপিসি-এর 349 ধারা অনুযায়ী প্রপার কোর্টে পাঠিয়ে তার যথাযথ শাস্তির ব্যবস্থা করতে পারে ওই প্রপার আদালতে প্রেরণের মাধ্যমে। তো এরপর এই ছিল আমাদের রায় সম্পর্কিত বিষয়। এবং এরপরে এখানে যে আমরা দণ্ডিত এবং খালাসের বিষয়বস্তু পেয়েছি এবং এই ম্যাজিস্ট্রেট কোর্টে এই রায়ের ভিত্তিতে খালাসটি ব্যতীত আমরা অন্যান্য আরও কিছু ভিত্তিতে আমরা ম্যাজিস্ট্রেট কোর্টকে খালাস দিতে দেখতে পারি, সেগুলো আলোচনা করা হয়েছে 247 এবং 248-এ। এখন আমরা সে বিষয় সম্পর্কে আলোচনা করব। এখানে বিষয়টি অ্যাকচুয়ালি হতে হবে একটি নালিশি মামলা এবং তার পাশাপাশি আসামিকে সমন দিতে হবে, সমন প্রদান করতে হবে এবং সমন প্রদানের পরেও যদি শুনানির তারিখে বাদী বা ফরিয়াদি যে থাকে সে যদি হাজির না হয় সেই ক্ষেত্রেও আসামিকে খালাস করে দিতে পারেন। তো এটি বলা আছে 247-এ। এবং এই ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে এটি হচ্ছে যে সাক্ষী গ্রহণ করা হয় সেই সাক্ষী গ্রহণের পূর্বে এই বিষয়টি হবে এবং সেই পূর্বে এই সাক্ষ্য গ্রহণের পূর্বে খালাসটি দেওয়া হবে। এবং এখানে অ্যাকচুয়ালি একটা কথা বলা হয়েছে যে একটি নালিশি মামলা হতে হবে এবং সেখানে আদালত আসামিকে সমন প্রদান হতে হবে। সমন প্রদানের পরে যদি গরহাজির থাকে সেক্ষেত্রে সেখানে আমরা ম্যাজিস্ট্রেট কোর্ট তাকে আসামিকে খালাস করে দিতে পারে।
কিন্তু এখানে একটি বিষয় হচ্ছে যে সমন ব্যতীত যদি সেখানে ওয়ারেন্ট জারি করা হয়ে থাকে, সমনটি হচ্ছে আদালতকে আসামিকে উপস্থিত হওয়ার জন্য একটি সমন প্রদান করা হয়, এবং সমনের ক্ষেত্রেও যদি সে না আসে সেক্ষেত্রে তাদেরকে ওয়ারেন্ট প্রদান করা হয়। তো এখানে বলা হয়েছে যদি ওয়ারেন্টের স্টেজ থাকে বা তার এগেনস্টে যদি ওয়ারেন্ট জারি করা হয়ে থাকে, পুলিশি গ্রেপ্তারি পরোয়ানা তার বিরুদ্ধে করা হয়ে থাকে সেক্ষেত্রে আসামিকে খালাসটি প্রদান করা হবে না। কারণ অ্যাকচুয়াল যে বিষয়টি আছে সেখানে শুধু উল্লেখ করা হয়েছে আসামিকে সমন প্রদানের ব্যাপারে, কিন্তু ওয়ারেন্ট প্রদানের ব্যাপারে এখানে উল্লেখ করা হয়নি। যদি ওয়ারেন্টের বিষয়টি উল্লেখ রাখতে হতো তাহলে সেখানে ইস্যু প্রসেসের কথা বলা হতো, যে যত ধরনের ইস্যু প্রসেস আছে সেই ইস্যু প্রসেস করার পরেও যদি বাদী গরহাজির থাকে সেক্ষেত্রে খালাস দেওয়া হবে। কিন্তু এখানে শুধুমাত্র সমন প্রদানের কথা বলা হয়েছে, সেহেতু এখানে শুধু সমন প্রদানকেই আমরা বিবেচনা করব। এটি একটি আপিলেট ডিভিশনের রায় আছে, সেই আপিলেট ডিভিশনের রায়ে এই বিষয়টি উঠে আসে। তো এরপরে যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে যদি দুই একজনের সাক্ষী গ্রহণ করে থাকে এবং দুই একজনের সাক্ষী গ্রহণ করার পরে যদি আরও মনে কর 4-5 জন সাক্ষী রয়েছে, দুই একজনের সাক্ষী গ্রহণ করা হয়েছে এবং বাকি 2-3 জন উপস্থিত হতে পারেনি, সেই ক্ষেত্রে আদালত আর সেখানে খালাস দেওয়া হবে না। সেক্ষেত্রে সেই দুই একজনের সাক্ষীর ভিত্তিতেই আদালত রায় প্রদান করবে, সেখানে খালাস দেওয়া হবে না। এবং এর পাশাপাশি ফৌজদারি কার্যবিধিতে অ্যাকচুয়ালি বাদী স্থলাভিষিক্ত করার কোনো সুযোগ নেই, সেহেতু এখানে যদি বাদী মারাও যেয়ে থাকে সেক্ষেত্রে তাকে স্থলাভিষিক্তর বদলে তাকে যেই পক্ষ থাকে বা তার প্রতিনিধি যারা থাকে তারা পক্ষভুক্তের জন্য আবেদন করবে আদালতে। সেই পক্ষভুক্তের ভিত্তিতে নতুন বাদী আদালত চাইলে সেখানে গৃহীত করতে পারে। এটি বলা হয়েছে 14 BLT হাইকোর্ট ডিভিশনের 138 কেসে। এবং এরপরে যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে 247 ধারা অনুযায়ী যদি তাকে খালাস দেওয়া হয়ে থাকে সেক্ষেত্রে যদি তাকে খালাস দেওয়া হয় সেক্ষেত্রে সাক্ষ্য গ্রহণ ব্যতীত এটি দেওয়া হয়েছে, তাকে সাক্ষ্য গ্রহণ ব্যতীত, যেহেতু এটা সাক্ষী গ্রহণের পূর্বে করা হয় 247 ধারার মোতাবেক, সেহেতু এখানে সাক্ষ্য গ্রহণ ব্যতীত যে এখানে খালাসটি দেওয়া হয়েছে, তারপরেও এখানে আমরা CRPC 403 ধারা যেটা আছে সেটা হচ্ছে ডাবল জিও পার্টি বা একই বিষয়ে রায় প্রদান করার পরে পরবর্তীতে আবার সেই বিষয়ে রায় প্রদান করা যাবে না। এই বিষয়টি যেটা আছে আমরা পরবর্তীতে 403 সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব। এখানে যে 400 দিনের বিষয়টি আছে ডাবল জিও পার্টির, সেই ডাবল জিও পার্টি এখানেও প্রযোজ্য হবে। এখানে 247 অনুযায়ী খালাস দিলেও সেই এখানে ডাবল জিও পার্টি প্রযোজ্য হবে এবং পরবর্তীতে এই রায়ের এই একই বিষয় সম্পর্কে একই পক্ষ অন্য আবার মামলা করতে পারবে না। তো এটি বলা হয়েছে 74 DLR অ্যাপিলেট ডিভিশনের 2022 একটি মামলা, যে 158 যেটা আছে। তো এরপর আরেকটি বিষয় 247 ক্ষেত্রে আমরা বলতে পারি যে 247 খালাসাদেশ দেওয়ার পরে এখানে যদি খালাসাদেশ দিয়ে দেওয়া হয়েছে তারপরে এটি রদ করার জন্য কোনো ধরনের আবেদন করা যাবে না, এই ধরনের কোনো সুযোগ নেই। এটিও আপিলের ডিভিশনের একটি রায় বলা আছে যে এখানে যদি কোনো খালাসাদেশ এই 247 অনুযায়ী দিয়ে দেওয়া হয় সেখানেও তারা রদের জন্য আবেদন করতে পারবে না। তো এই ছিল মোটামুটি 247 আলোচনা। তো আমরা দুইটি বিষয় বলেছিলাম, দুইটি সেকশন বলেছিলাম, 247 আছে এবং 248 আছে, যেসব ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট রায় ব্যতীত খালাস দিতে পারে। তো 247 সম্পর্কে আমরা ইন ডিটেলস আলোচনা করলাম। এরপরে আমরা যে বিষয়টা আছে 248 সম্পর্কে, 248 বলা হয়েছে যে নালিশটি প্রত্যাহার করা যায়। ফরিয়াদি বা বাদী যারা থাকে সেই ফরিয়াদি বা বাদী যদি তার যেই দাখিলকৃত নালিশটি আছে সেই নালিশটি যদি সে প্রত্যাহার করে নেয় সেক্ষেত্রেও তাকে খালাস করে দেওয়া যাবে। এবং এই ক্ষেত্রে বাদী পক্ষকে অবশ্যই আদালতকে সন্তুষ্ট করতে হবে উইথ রিজনেবল কজ, মানে যথেষ্ট কারণের সাপেক্ষে সেখানে আদালতকে সন্তুষ্ট করতে হবে, তারপরে সেখানে খালাস আদেশ সম্ভব। এবং এটি করা যাবে রায়ের পূর্বে যে কোনো সময় এটি বাদী চাইলে করতে পারবে। তো এই ছিল অব্যাহতি এবং খালাস সম্পর্কিত কিছু বিষয় যেগুলো আমরা এই ইন ডিটেলস এই সেকশন সম্পর্কে জানলাম। এবং আমাদের এখন আমরা দেখে নিতে পারি যে অব্যাহতি এবং খালাসের সম্পর্কে খালাসের বিটুইন কিছু পার্থক্য আমরা বুঝে নিতে পারি, তাহলে আমরা ইন টোটাল এখন যে আলোচনা করলাম সেটা আমরা বুঝতে পরবর্তী সুবিধা হবে। তো অব্যাহতির ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটি কখন করা হয়, সময়ের ক্ষেত্রে এটি চার্জ গঠনের পূর্বে করা হয় এবং খালাস দেওয়া হয় চার্জ গঠনের পরে, এবং অব্যাহতি সাক্ষ্য প্রদানের পূর্বে করা হয় এবং খালাসটি করা হয় সাক্ষ্য প্রদানের পরে। এবং নতুন অব্যাহতি দিয়ে দেওয়া হলে সেখানে নতুন কোনো মামলা চাইলে আবার পরবর্তীতে করা যায়, কিন্তু খালাস প্রদান করা হলে সেক্ষেত্রে পরবর্তীতে আর সেই একই বিষয়ে মামলা করা যায় না। এবং চতুর্থ আমরা বলতে পারি যে এখানে প্রতিকারের বিষয়, যদি কাউকে অব্যাহতি দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে রিভিশন করা যায়, এবং খালাসের ক্ষেত্রে যদি কাউকে খালাস দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে তার এগেনস্টে আমরা আপিল দায়ের করতে পারি। এবং সিদ্ধান্তে অব্যাহতির যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে সেটিকে অ্যাকচুয়ালি বলা হয় একটি আদেশ। এবং খালাসের ক্ষেত্রে যদি কোনো সিদ্ধান্ত দেওয়া হয়, খালাস সিদ্ধান্ত দেওয়া হয়ে থাকে, তাহলে সেটি একটি রায় হিসেবে বিবেচিত হবে।
তো এই ছিল আমাদের টোটালি অব্যাহতি খেলা সম্পর্কে আলোচনা এবং এই ম্যাজিস্ট্রেট কোর্টের কিছু বিচারিক কিছু স্টেজ সম্পর্কে আলোচনা করলাম এবং আমরা পরবর্তী ভিডিওগুলোতে এর পাশাপাশি অন্যান্য যে বিচারিক স্তরগুলো আছে সেই বিষয়গুলো আমরা সেকশন ওয়াইজ ইন ডিটেলস আলোচনা করব। তো আশা করি ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।